রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনয়শিল্পী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নরন্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার বাড়িটিতে ভাঙচুর করে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন, সেটা সে যেই পার্টি করুক না কেন। শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে। শাকিব খান তো ভালো অভিনয় করে না, এই জুলাই যোদ্ধাদের মতন। তারা অভিনয় করে আপনাদের বিশ্বাস নিয়ে, ইমোশন নিয়ে যেভাবে ছলনা করেছে, আপনাদেরকে ঠকিয়েছে, আপনাদের স্কুল পড়ুয়া বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় মিছিল করেছে, মিছিল করতে যে নিজেরাই ওদেরকে মেরে নাম দিয়েছে ছাত্রলীগ মেরেছে, আওয়ামী লীগ মেরেছে, শেখ হাসিনা মেরেছে। যেই শাওন দেহ ব্যবসায়ী, সেই শাওন 80 বছরের একজন বৃদ্ধ বুড়াকে বিয়ে করার পরে তার সন্তান কিভাবে হয়? 1 2 3 4 শাওনের মুখে চাবা যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ। ওসমান হাদি একটা জঙ্গি ছিল। মেহের আফরোজ শাওন এরা হচ্ছে 12 ভাতারি। এই শাওন তো মনে করেন সবকিছু করতে পারে টাকার বিনিময়ে। টাকার বিনিময়ে যে বাবাকে বিয়ে করতে পারে, তার স্যারকে বা বান্ধবীর বাবাকে, বান্ধবীর বাবা তো বাবাই, সে তো প্রথমে সম্বোধন করছে মা বলেই। এই বাবাকে যে বিয়ে করতে পারে, কেন করছে, কিসের জন্য করছে? অবশ্যই লোভ, লালসা, অর্থ, টাকা পয়সা, সম্পদ, নুহাস পল্লী নেওয়া, নিয়ে নিছে, তো সাথে সাথে তো নিয়ে নিছে। एक बार तो मुझे झूठे केस का शिकार होना पड़ा था। जो आदमी खुद फेक फॉल्स केस करवाता हो, 2 नंबरी फ्रॉडबाज हो, ये तोलाबाजी का काम करता हो, ये दुर्बोसा ये चला है सिखाने के लिए आईपीएस को। প্রিয় দর্শক, শহীদ শরীফ ওসমান হাদি একটি জঙ্গি ছিল বা জঙ্গির আস্তানার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। প্রিয় দর্শক, এরকমটি কিন্তু একটি চাঞ্চল্যকর দাবি করেছেন মেহের আফরোজ শাওন। প্রিয় দর্শক, সেই মেহের আফরোজ শাওনকে নিয়ে একজন বিশ্লেষক মন্তব্য করেছেন যে মেহের আফরোজ শাওন হচ্ছে একজন দেহ ব্যবসায়িক বা তার দেহ ব্যবসা করেই তার জীবন পরিচালনা করে। প্রিয় দর্শক, সেই দেহ ব্যবসায়ী মেহের আফরোজ শাওনের কথাটির সাথে আপনি কি একমত প্রকাশ করছেন নাকি, তা আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি চান যে মেহের আফরোজ শাওন যে কথাটি বলেছে তার জন্য তাকে কঠিন শাস্তি দেওয়া হোক, বা তিনি যে কথাটি বলেছে তাই কথাটি সম্পূর্ণ অযৌক্তিহীন বা ভিত্তিহীন, তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও কিন্তু মেহের আফরোজ শাওন থেকে শুরু করে আরো অনেকে এই জুলাই আন্দোলনকে কটূক্তি করে অনেক কথা বলেছেন। প্রিয় দর্শক, সেই কথাগুলো কি তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে বা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এই কথাগুলো বলার প্রেক্ষাপটে এ পর্যন্ত বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান কিন্তু তাদের উপর এ পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত গ্রহণ করেনি। প্রিয় দর্শক, আপনি এই বিষয়টি কিভাবে দেখছেন তা অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। এমনকি প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুতে যে আরো ভিডিওর অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম, সেই সকল ভিডিওর বিস্তারিত দেখলে জানতে বা বুঝতে পারবেন সকল প্রেক্ষাপট বিষয়গুলো নিয়ে। তাই বলছি প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। মেহের আফরোজ শাওন আপার কেরা উঠেছে, কেরা বুঝেন? যৌবনে 60 বছরের এক ব্যাটারে জমি জায়গার লোভে বিয়ে করলে কেরা তো থাকবেই, সেই কেরাই তিনার এখন উঠেছে। এক নম্বর কথা বলেনি আপনাদের, অনেকের আবার এই অনেকে বলে থাকেন কার নাকি এই কি ওই যে ক্রাশ ট্রাশ বলে না, কি বলে যেন, এর অনেকে নাকি ক্রাশ আছে। তো এই বেটিতে আমি সরাসরি দেখছিলাম হুমায়ুন আহমেদ মারা যাওয়ার পরে এক সাক্ষাৎকার আনতে যায়। তো যাওয়ার পরে দেখা তো আমি সারাদিন টিভিতে দেখলাম কারিনা এখন যায় দেশ জরিনা, বুঝছেন, এই হলো অবস্থা। তো সরাসরি যারা দেখেছেন ওনাকে, তারা এই ক্রাশ খাওয়া লোকজন একটু বুঝেন, আর এর চেয়ে বেশি বললাম না। আল্লাহ সবাইকে সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সমস্যাটা যে কারণে ওনাকে নিয়ে আমি অনেক সময় অনেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করার কারণ হচ্ছে কোনো কিছু ব্যক্তিগত না। আপনি যখন রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলবেন তখন আপনাকে রাষ্ট্রীয়ভাবেই আপনাকে করা হবে, ওইটার সবকিছুর জবাব দেওয়ার জন্য আপনাকে। অনেক মানুষ আছে না যে তার ব্যক্তিগত জীবন কি ওইটা নিয়ে কথা বলে, আরে একটা ব্যক্তিগত জীবন কি ওই যে নিজামি, আরে বলা হয়েছে কোন এক জায়গায় হরিণ দিয়া, কোন মেয়ে মানুষ দিয়া টিয়া, তারপরে কিচ্ছা কাহিনী সাজানো হয়েছে না, সাইদিকে নিয়ে সাজানো হয়েছে না, মুজাহিদকে নিয়ে, সবাই কিন্তু সাজানো হয়েছে এইভাবে। সবার সাথে নারীকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলে তাদেরকে সাজানো হয়েছে। সত্য কথা বলতে সমস্যা কোথায়? আপনি ব্যক্তিগত বলে কোনো কিছু নেই। আপনি যখন কোনো সাধারণ বিষয় নিয়ে কথা বলবেন যেটা পাবলিক বিষয়, ওইটার বলতে গেলে আপনাকে পাবলিকলি ট্রান্সপারেন্ট থাকতে হবে। নিজে ট্রান্সপারেন্ট না হয়ে এত পকালি করার কিছু নাই। ওনার সব শেষ একটা পোস্ট নিয়ে আপনাদেরকে কথা বলার জন্য আসছি। কয়েকদিন ধরে উনি খুবই উত্তেজিত, কেরা খুব বেশি উঠেছে। তো সরাসরি যাওয়ার পরে দেখার পরে তার কেউ কেরা মজাইতে পারে না, সোশ্যাল মিডিয়ার ছবিটা দেখা একটু কেরা মজায় আর কি।
তো যখন উনি পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন বাংলাদেশ সময় রাত 12টা বাজে। তো এই যে পোস্ট করেছেন, পোস্ট করার পরে তিনি সেখানে রাসেলের প্রতি তার একটু দরদ উঠেছে। রাসেলের 60তম আপনার জন্মদিনে উনি খুব আবেগঘন এক করেছেন। তো 60 বছরের মানুষের প্রতি কিন্তু আবার সামনে আবার একটা আলাদা ধরনের একটা আকর্ষণ আছে, এটা আপনারা জানেন সবাই। হ্যাঁ, তো সেই আকর্ষণটা যদিও জানি না আসল আকর্ষণ নাকি জমি জায়গার জন্য আকর্ষণ, সেটা বলা মুশকিল। আমার মনে হয় জমি জায়গার জন্য আকর্ষণ। কারণ হুমায়ুন আহমেদ যখন মারা যাওয়ার সময় শাওন আপা মাজার ভাইয়ের সাথে যায় হোটেলে ছিলেন। হ্যাঁ, নিউ ইয়র্কে এসে হোটেলে ছিলেন মাজার ভাইয়ের সাথে উনি, আর ভদ্রলোক অসহায়ের মতো শেষ দিনগুলো পার করেছেন। তো আমার ধারণা হুমায়ুন আহমেদের জীবনের যে পাপ ছিল সেই পাপের প্রায়শ্চিত্ত হয়েছে এই বদমাইশ মহিলাকে দিয়ে। শেষ বয়সে এসে উনি মিডিয়ার সামনে দেখিয়েছেন নানান ধরনের কান্নাকাটি করে, তারপরে অভিনয় করে দেখিয়েছেন যে হুমায়ুন আহমেদের প্রতি তার বিশাল ভালোবাসা। তারপর অনেকে মনে করতে পারেন যে হুমায়ুন আহমেদের পরে উনি এখনো বিয়ে করেন নাই, তাহলে বোধহয় আসলেই ভালোবাসেন। আর একটা বিয়ে করবে কে? যে বিয়ে করলে তো সামনে যায় দেখলেই তো বুঝবে যে কারিনা জরিনা। বিয়ে তো কেউ করে না, এই কারণে উনি বিয়ে করেন। আপনার মনে করেন না ভালোবাসা থেকে বিয়ে করেন? যারা খায় মাগনা খাইতে তো ধরেন দেখতে কেমন হইলো এটার সমস্যা না, এইভাবেই খাচ্ছেন ওনাকে। আর টাকা পয়সা কিছু আছে, সুগার মাম্মি হয়ে এখন তো সুগার নানি হওয়ার বয়স হয়ে গেছে। সুগার নানি এখন ধরেন করে ওই পোলাপানিয়া টিয়া টাকা পয়সা দেওয়া, হয়তো পয়সা তো কামিয়েছে, হুমায়ুন আহমেদের সব তো দখল করেছেন অর্ধেক ভাগ নিয়ে। উনি সেখানে এইসব নিয়ে আলাপগুলো কেন আসলো সেই কারণটা আপনাদেরকে বলি। তার সেই ফেসবুকের পোস্টে গোলাম সরোয়ার অনিক নামে এক ভাই একটা কমেন্ট করেছেন। কমেন্টে তিনি লিখেছেন যে সাদে হেলিকপ্টার থেকে গুলি খাওয়া রিয়ার ব্যাপারেও আপনার এমন পোস্ট চাই। অর্থাৎ ওই ভদ্রলোক যেটা বোঝাতে চেয়েছেন যে তিনি এই যে রাসেলের যে আবেগঘন এই শাওনের নিচতলা আপনার ভিজে যাওয়ার যেই পোস্ট তিনি করেছেন, সেই পোস্ট অনুযায়ী যেই আবেগ দেখিয়েছেন, ওই রিয়ার ব্যাপারেও তিনি সেই আবেগটা দেখাতেছে। অর্থাৎ রিয়া নামে যে ছোট বাচ্চাটাকে র্যাপ গুলি করে মেরেছে সেটা নিয়ে। সেখানে শাওন সাথে সাথে সেটা রিপ্লাই দিয়েছেন যে বলেছেন যে এখানে আপনার চাওয়া পূরণ করার দায়িত্ব নিয়ে আমি বসি নাই, আপনি অপরিচিত একজন হয়ে অন্যের পোস্টে এসে পকর করা বন্ধ করে দেন, ধন্যবাদ। তো আপনি তো নিজের পাবলিক ফিগার মনে করেন, আপনি পাবলিক ফিগার, আপনি একজন সেলিব্রিটি। আপনার মতো সেলিব্রিটি হুমায়ুন আহমেদের কাছে নিচতলা ভাড়া দিয়ে তারপরে এক সেলিব্রিটি হয়েছেন। আপনার মতো সেলিব্রিটির আর কোথাও কেউ জায়গা দেন। আপনার মতো একজন বিখ্যাত সেলিব্রিটি যখন পোস্ট করবেন, পাবলিক তো আইসা তারপরে আপনাকে কমেন্ট করবে, তাই না? আমাদের পোস্টে কমেন্ট করে না, কমেন্ট করলে আপনাকে ভাই জবাব দিতে হবে না। আপনি তার বকা দেন, যেটা দেন সেটা দেন, কোনো সমস্যা নেই। আপনি বললেন যে এখানে এসে করার আপনি কে? মানে ওনাকে আপনি অন্যের পোস্টে পকর করা বন্ধ করেন। পকর করা বন্ধ করবে মানে কি? কিসের জন্য পকর? আপনি পোস্ট করেছেন, পোস্টে জবাব দিবে না, সেটাই দিয়েছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে তার পোস্টে। এরপরে তিনি বলেছেন উইসেল আবার কিছু কথা বলেছেন, সেটার আবার তিনি জবাব দিচ্ছেন। এই জবাবের মাঝখানে মজার বিষয় হলো পোস্টটা যদি আমি গোয়েন্দা সংস্থাকে বলবো যে এই পোস্টটা আপনারা দেখবেন, এখানে অনেক এই শেখ মুজিবের সাথে এই মমতাজের আকাম কুকাম করার মাধ্যমে পয়দা হওয়া কিছু বীজমাও এই পোস্টের মধ্যে আছে। সো কারা ফেসবুকে এই ধরনের এখনো পর্যন্ত এই যে গণহত্যা, যে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের শহীদদেরকে নিয়ে এখনো এই ধরনের মন্তব্য করার সাহস পায়, এইসব ব্যাপারে আপনাদেরকে সাবধান হইতে হবে। আপনি এখন বলতে পারেন যে ভাই আপনি তো ফেসবুকে কে কি লিখবে না লিখবে সেটার জন্য তো আপনি এটা এইভাবে বলতে পারেন না। ফেসবুকে কে কি লিখবে না লিখবে এটা আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে। এই শাওনদের 60 বছরের বুড়া চাচার আপনার বউ যে শাওন, এই শাওন বান্ধবীর বাপের সাথে আকাম কুকাম করে তারপরে লটর বটর বাজায় বিয়ে করা মাল এখন এসা আপনাদের চেতনা শিখায়। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার উদ্দেশ্যে একজন মানুষ, এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে, অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও আমরা প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবে গ্রহণযোগ্য না। এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। 10 দিন গৃহস্থের একদিন,
বাংলার এই বহুল প্রচলিত প্রবাদটি আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। দীর্ঘদিন ধরে ক্ষমতা, প্রভাব, অর্থ আর মিডিয়ার ঝলকানির আড়ালে যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে এসেছে, ইতিহাস বলে একসময় তাদেরও হিসাব দিতে হয়। আর ঠিক তেমনই জুলাই গণ অভ্যুত্থানের রক্তস্নাত স্মৃতিকে কেন্দ্র করে এবার এমন এক বিস্ফোরক বিতর্কের জন্ম দিলেন অভিনেত্রী এবং নির্মাতা মেহের আফরোজ শাওন, যার অভিঘাতে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক অঙ্গন সবখানেই শুরু হয়েছে তীব্র ক্ষোভ, নিন্দা আর মনস্তাত্ত্বিক বিস্ফোরণ। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনের বর্ষপূর্তির প্রথম দিন যখন পুরো জাতি শহীদদের আত্মত্যাগ স্মরণে আবেগ আপ্লুত, ঠিক সেই সময়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জুলাই সিডিআই হ্যাশট্যাগ ব্যবহার করে এমন একটি পোস্ট করেন শাওন, যা মুহূর্তেই লাখো তরুণের বুকে আগুন ধরিয়ে দেয়। প্রশ্ন উঠছে, এটা কি নিছকই ব্যক্তিগত মতামত, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক খেলা? আজকের এই বিশেষ থ্রিলার রিপোর্টে আমরা খুলে দেখব সেই ভয়ঙ্কর ইনসাইড স্টোরি, যা কেউই জানে না। বাংলাদেশের অধিকাংশ মানুষ মেহের আফরোজ শাওনকে চেনেন একজন অভিনেত্রী, নির্মাতা এবং প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে, কিন্তু খুব কম মানুষই জানেন শাওনের ব্যক্তিগত এবং পারিবারিক ক্ষমতার বলয়ের পেছনে রয়েছে বহু বছরের শক্তিশালী রাজনৈতিক সংযোগ। তার মা তহুরা আলী ছিলেন দীর্ঘদিনের সংসদ সদস্য, অন্যদিকে তার বাবা মোহাম্মদ আলী দেশের শিল্প খাতে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পারিবারিক ক্ষমতার ছত্রছায়া থেকেই বছরের পর বছর ধরে এক ধরনের অস্পৃশ্য এলিট অবস্থান তৈরি হয়েছিল শাওনের চারপাশে। অনেক পুরনো ঘটনাও এখন নতুন করে সামনে আসে। অভিযোগ রয়েছে, অতীত সরকারের সময়ে প্রভাবশালী রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে ব্যবসায়িক নানা সুবিধা পর্যন্ত পেয়েছিল এই পরিবার। রাজধানীর অভিজাত এলাকায় জমি বরাদ্দ, সরকারি প্রকল্পে ব্যবসায়িক অংশগ্রহণ, এসব নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল। যদিও সেসব প্রশ্ন কখনো বড় আইনি পর্যায়ে যায়নি, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দেশের রাজনীতির গতিপথ বদলে দেয়। বহু তরুণের আত্মত্যাগ, দীর্ঘদিনের জন অসন্তোষ এবং গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাস্তবতা তৈরি হয়। সেই প্রেক্ষাপটে জুলাই মাস বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আবেগ, প্রতিরোধ এবং আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। আর ঠিক এই সংবেদনশীল সময়েই শাওনের বিতর্কিত পোস্ট ঘিরে জনমনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন, কেন জুলাইয়ের মতো একটি ঐতিহাসিক গণ আন্দোলনের স্মৃতিবাহী মাসের প্রথম দিনেই এমন একটি বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হলো? অনেকেই মনে করছেন এটি নিছক মত প্রকাশ নয়, বরং পরিকল্পিতভাবে জনমত প্রভাবিত করার চেষ্টা। তরুণদের একাংশ বলছে, দেশের গুরুত্বপূর্ণ গণ আন্দোলনের স্মৃতিকে হালকা করে দেখানোর কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। কিন্তু এখানেই শেষ নয়, ঘটনার পেছনে আরও একটি গুরুতর আইনি অধ্যায় রয়েছে, যা পুরো ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। 2025 সালের এপ্রিল মাসে ঢাকার একটি আদালত থেকে মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে একটি আলোচিত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। একই মামলায় তৎকালীন পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ সহ আরও কয়েকজনের নাম উঠে আসে। আদালতের নথি ঘেঁটে যে অভিযোগ উঠে আসে তা ছিল অত্যন্ত চাঞ্চল্যকর। মামলার অভিযোগ অনুযায়ী পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক নারীকে জোরপূর্বক ভয়ভীতি দেখানো, শারীরিকভাবে নির্যাতন এবং পরবর্তীতে প্রভাব খাটিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবহার করে পাল্টা হয়রানির চেষ্টা করা হয়েছিল। অভিযোগকারীর দাবি, ব্যক্তিগত বিরোধকে চাপা দিতে প্রশাসনিক প্রভাব ব্যবহার করা হয় এবং শেষ পর্যন্ত মামলাটি আদালত পর্যন্ত গড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমানে নিজের বিরুদ্ধে থাকা এসব বিতর্ক, আইনি চাপ এবং বদলে যাওয়ার রাজনৈতিক বাস্তবতার মধ্যেই শাওনের সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্টকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। অনেকেই বলছেন এটি হয়তো একটি বৃহত্তর মনস্তাত্ত্বিক কৌশল, নিজেকে বিতর্কের কেন্দ্রে এনে জনমতকে বিভক্ত করা অথবা নতুন রাজনৈতিক পরিচয়ের জায়গা তৈরি করা। আরেকটি বিষয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।